Hi everyone, it's Sahajov. Welcome back to my channel, The Realm of Literature. From today, we'll be beginning an important literate series named Indian English Literature. So, to understand the Indian English literature, first we have to go through the basic historical background. Then we can easily understand every authors, their genres and the social context of their writing. The video is actually totally will be in Bengali. The people who cannot understand Bengali, please take a note of the slides because language cannot be barrier for education. চলো শুরু করা যাক। The beginnings. Central idea কি ছিল? Indian writing in English এটা শুধুমাত্র যে ইংলিশ লিটারেচারের মেয়ার ইমিটেশন ছিল সেটা নয়, এটা একটা ডিস্টিংটিভ ইন্ডিয়ান লিটারেচার ছিল যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে বাট তার মধ্যে কম্বাইন করছে ইন্ডিয়ান কালচার, এক্সপিরিয়েন্স, থট অ্যান্ড সেন্সিবিলিটি উইথ ফর্মস অফ এক্সপ্রেশন ইন ইংলিশ। এম টেইনের মতে লিটারেচার ইনফ্লুয়েন্স হয় রেস, মিলেও অ্যান্ড মোমেন্ট দ্বারা, যেটা একজন ইন্ডিভিজুয়াল রাইটার সেখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ইন্ডো অ্যাংলিয়ান লিটারেচার তাহলে কি বলা যায়? রেস ইকুয়াল টু দ্য মিক্সড ইন্ডিয়ান পপুলেশন শেপড বাই ইনভেশনস অ্যান্ড কনকোয়েস্ট। মিলেও কি জিনিস? দ্য ডাইভার্স ইন্ডিয়ান জিওগ্রাফিক্যাল অ্যান্ড কালচারাল এনভায়রনমেন্ট। আর মোমেন্ট দ্য মিটিং অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়েস্ট। ইন্ডিয়ার উপর ওয়েস্টার্ন ইম্প্যাক্ট কেমন ছিল? ওয়েস্ট বলতে শুধুমাত্র একটা ফোর্সকে কিন্তু বোঝায় না, এখানে কিন্তু পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ, ফ্রেঞ্চ, ডেনস, জার্মানস, ইটালিয়ানস এরা কিন্তু বিভিন্ন সময় ইন্ডিয়াতে এসেছিল এবং তারা কিন্তু কিভাবে এসেছিল? মার্চেন্ট হিসেবে এসেছিল, মিশনারিজ হিসেবে এসেছিল, সোলজার্স, অ্যাডমিনিস্ট্রেটার্স অ্যান্ড অ্যাডভেঞ্চারার্স এই রূপে কিন্তু এসেছিল। তাদের মোটিভ কিন্তু আলাদা আলাদা ছিল। মার্চেন্টদের মোটিভ কি ছিল? কমার্শিয়াল প্রফিট, মিশনারিজদের রিলিজিয়াস কনভার্সন, সোলজার অ্যাডমিনিস্ট্রেটরদের পলিটিক্যাল কন্ট্রোল। এইভাবে দ্য ইউরোপিয়ান যে পাওয়ার তারা একে অপরের প্রায়শই কিন্তু রাইভালস হয়ে গেছিল। কন্ডিশন অফ ইন্ডিয়া বিফোর দ্য ব্রিটিশ রাইজ। ব্রিটিশদের পূর্বে কিন্তু ইন্ডিয়া পলিটিক্যালি সোশিয়ালি ডিভাইডেড ছিল। ঔরঙ্গজেবের ডেথের পর মুঘল এম্পায়ার ডিক্লাইন করতে শুরু করে। এরপর মুঘল, মারাঠা, নবাব, রাজা অ্যান্ড লোকাল যে রুলাররা রয়েছে তারা কিন্তু শাসন করতে শুরু করলো। এইভাবে ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি এবং স্পিরিচুয়াল ভাইটালিটি কিন্তু ডিক্লাইন হতে শুরু করে। 18th সেঞ্চুরির শেষে ইন্ডিয়া প্রায় একটা ওয়েস্টল্যান্ড হয়ে গেছিল। সার্ভাইভাল অফ ইন্ডিয়ান কালচার। পলিটিক্যাল ডিকে সত্ত্বেও কিন্তু ইন্ডিয়া কিন্তু পুরোটা কোল্যাপস করে যায়নি। যে বিভিন্ন ভিলেজ ইনস্টিটিউশন, সোশ্যাল অর্গানাইজেশন এগুলো কিন্তু সার্ভাইভ করছিল। ইম্পর্টেন্ট কালচারাল ডেভেলপমেন্ট, উর্দু পোয়েট্রি কিন্তু ফ্লারিশ হয়েছিল লখনৌ অ্যান্ড দিল্লিতে। সংস্কৃত যে স্কলারশিপ এটা কন্টিনিউ হয়েছিল বেনারস অ্যান্ড নদিয়া। আর তামিল যে লিটারি অ্যাক্টিভিটি এটা মাদুরাতে কন্টিনিউ হচ্ছিল। এবার ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ডেটস কি কি? 1757 হয়েছিল ব্যাটল অফ প্লাসি। 1772 ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি বা রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতা পেল। 1790 কোম্পানি রেসপন্সিবিলিটি পেল ক্রিমিনাল জাস্টিসের। 1781 ওয়ারেন হেস্টিংস ক্যালকাটা মাদ্রাসা এটা এস্টাবলিশ করেছিলেন। অ্যান্ড 1784 স্যার উইলিয়াম জোন্স ইনি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এস্টাবলিশ করেছিলেন। আর্লি ব্রিটিশদের অ্যাটিটিউড কেমন ছিল ইন্ডিয়ান কালচারের প্রতি? যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা কিন্তু ইন্টারেস্টেড ছিল পলিটিক্যাল আর কমার্শিয়াল প্রফিটে, কালচারাল রিফর্মে কিন্তু এদের কোনো ইন্টারেস্ট ছিল না। কিছু ব্রিটিশ ইন্ডিভিজুয়াল যেমন যারা ইন্ডিয়ান সিভিলাইজেশনকে অ্যাডমায়ার করেছেন, যেমন ওয়ারেন হেস্টিংস, স্যার উইলিয়াম জোন্স, স্যার থমাস মুনরো এরা কিন্তু ইন্ডিয়ান কালচারকে রেসপেক্ট করেছিলেন। এই জন্য তাদের কখনো কখনো ব্রাহ্মিনাইজড ব্রিটাউন্সও বলা হয়ে থাকে। কজেস অফ ইন্ডিয়ান ডিক্লাইন। ইন্ডিয়ার যে উইকনেস সেটা কিন্তু শুধুমাত্র ওয়েস্টার্নদের একার কারণেই কিন্তু ডিক্লাইন করেনি। ইন্টারনাল পলিটিক্যাল ডিভিশন এবং সোশ্যাল উইকনেস কিন্তু অলরেডি ডেভেলপ হচ্ছিল। শ্রী অরবিন্দর মতে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান গ্রেটনেস কিসের মধ্যে ছিল? স্পিরিচুয়ালিটি, ইন্টেলেকচুয়াল পাওয়ার, ক্রিয়েটিভ ভাইটালিটির মধ্যে ছিল। কিন্তু ধীরে ধীরে স্পিরিচুয়াল ডিক্লাইন হচ্ছিল, ইন্টেলেকচুয়াল স্ট্যাগনেশন হচ্ছিল, উইকনেসেস অফ উইল যে দৃঢ় সংকল্প সেটা কিন্তু ন্যাশনাল ডিক্লাইন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দ্য বিগিনিং অফ ওয়েস্টার্ন এডুকেশন। 19th সেঞ্চুরি বিগিনিংয়ে কিন্তু ব্রিটেন ইন্ডিয়াকে টোটালি ডমিনেট করছিল। 1813 চার্টার অ্যাক্ট এসেছিল, এটা কিন্তু কোম্পানি যে কমার্শিয়াল মনোপলি ছিল সেটা কিন্তু এন্ড করে দিয়েছিল। মিশনারিজরা কিন্তু অ্যালাউড ছিল যাতে তারা ইন্ডিয়াতে ফ্রিলি এন্ট্রি করতে পারে এবং তাদের জন্য প্রায় 1 লাখ রুপিস তখনকার এটা প্রোভাইড করা হয়েছিল একটা গ্র্যান্ট রূপে। কিসের জন্য? এডুকেশন এর জন্য। প্রিন্টিং প্রেস আর নিউজ পেপার্স। মিশনারিরা কিন্তু প্রিন্টিং প্রেস ইন্ডিয়ার বিভিন্ন স্থানে স্থাপন করতে ভীষণ হেল্প করেছিলেন। এই সময় যে বইগুলো ছাপা হতো সেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন্ডিয়ার যে বিভিন্ন ভার্নাকুলার বা স্থানীয় ভাষা আছে সেটাতেও কিন্তু ছাপানো হতো। আর আর্লি পাবলিকেশন কি কি ছিল? যেমন ডিকশনারি ছিল, গ্রামার ছিল, ট্রান্সলেশন, তাছাড়া ভার্নাকুলার প্রস ছিল, এগুলো ছাপানো হতো। আর হিকিস যে বেঙ্গল গেজেট 1780 এটা ছিল ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া। গ্রোথ অফ ইংলিশ এডুকেশন। প্রাইভেট যে ইংলিশ স্কুল এটা কিন্তু গভর্নমেন্ট ইংলিশ এডুকেশন যে স্পন্সর্ড যে ইংলিশ এডুকেশন এর কিন্তু অনেক আগে কিন্তু এক্সিস্ট করছিল। আর্লি যে সেন্টার ছিল সেগুলো কি কি ছিল? কাডলোর 1717 স্থাপিত হয়েছিল, বম্বে 1718, ক্যালকাটা 1720। হিন্দু কলেজ যেটা ক্যালকাটা অবস্থিত এটা 1817 কে ফাউন্ড করেছিলেন? রাজা রামমোহন রয়। ডেভিড হেয়ার
অ্যান্ড স্যার এডওয়ার্ড হেইড ইস্ট, এটা কিন্তু পরবর্তীকালে বর্তমানে নাম কি হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। শ্রীরামপুর কলেজ 1818 ক্যারি, ওয়ার্ড আর মার্শম্যান এদের দ্বারা কিন্তু স্থাপিত হয়েছিল। রামমোহন রয় অ্যান্ড ইংলিশ এডুকেশন, রামমোহন রয় কিন্তু ইংলিশ এবং মডার্ন যে সাইন্টিফিক এডুকেশন এটা কিন্তু সাপোর্ট করেছিলেন। তিনি তার 1823-তে যে লেটার লিখেছিলেন লর্ড আর্মহেস্টের কাছে, সেখানে তিনি আর্গিউ করেছেন যে এডুকেশনের মধ্যে কি কি ইনক্লুড করা উচিত, ম্যাথমেটিক্স, ন্যাচারাল ফিলসফি, কেমিস্ট্রি, অ্যানাটমি এগুলো এবং আদার ইউজফুল সায়েন্সেস। তিনি বিশ্বাস করতেন ওয়েস্টার্ন সাইন্টিফিক নলেজ কি করতে পারে, এটা যে ইগনোরেন্স এটাকে রিমুভ করতে পারে এবং প্রগ্রেস বা উন্নতির দিকে নিয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে মেকেলে অ্যান্ড দ্য অ্যাংলিসাইজিং পলিসি। কনফ্লিক্ট যে একটা হয়েছিল, দ্বন্দ্ব ছিল যে প্রাচ্য ভার্সেস পাশ্চাত্য, মানে ওরিয়েন্টালিস্ট ভার্সেস অ্যাংলিসিস্ট, এটা গিয়েছিল অ্যাংলিসিস্টদের ফেভারে। মেকেলের মিনিট 1835-এ এটা কিন্তু স্ট্রংলি ইংলিশ এডুকেশনকে সাপোর্ট করেছিল। 1835-এ লর্ড উইলিয়াম বেন্টিং ডিক্লেয়ার করেন যে ইউরোপিয়ান লিটারেচার অ্যান্ড সায়েন্স এটাকে ইংলিশ এডুকেশনের দ্বারা প্রমোট করা উচিত, এবং এটাই কিন্তু অ্যাংলিসাইজিং যে পিরিয়ড এটার বিগিনিং ছিল। প্রবলেমস অফ অ্যাংলিসাইজেশন, ইংলিশ এডুকেশন কিন্তু ভ্যালুয়েবল নলেজ যে শুধু এনেছো তা নয়, প্রত্যেকটা জিনিসের খারাপ দিকও থাকে। যেমন এক্সেসিভ অ্যাংলিসাইজেশন এটা কিছু ইন্ডিয়ানদের তাদের ওন কালচার থেকে ডিট্যাচ করে দিয়েছিল। ইংলিশ বিকেম এ ম্যাটার অফ ফলস সোশ্যাল প্রাইড ফর সাম। কিছু কিছু মানুষ শুধু ইংলিশ শিখতো নিজেদের গর্ব বা অহংকার দেখানোর জন্য, তাদের নিজেদের কালচার ভুলে যেত, মানে তার ইউরোপিয়ানদের ইমিটেট করতো। উডস ডেসপ্যাচ 1854, চার্লস উড কিন্তু 1854-এ এই যে ইমব্যালেন্স এটাকে কারেক্ট করার চেষ্টা করেছিলেন। তিনি প্রপোজ করেছিলেন মাদার টাংকে এডুকেশনের ফাউন্ডেশন হিসাবে রাখতে এবং হায়ার লেভেলে ইংলিশকে রাখতে। এবং মডার্নাইজেশন অফ ইন্ডিয়া 1835 এবং 1855-এর মধ্যে ইংলিশ এডুকেশন কিন্তু ভীষণভাবে বা র্যাপিডলি এক্সপ্যান্ড হয়েছিল। ওয়েস্টার্ন ম্যানার্স, ড্রেস, ফুড, কাস্টম এগুলো কিন্তু মেজর সিটিতে ভীষণ কমন হয়ে গেছিল। 1853-তে ফার্স্ট রেলওয়ে ইন ইন্ডিয়া আসলো। 1854-এ ফার্স্ট টেলিগ্রাফ লাইন এবং মডার্ন যে পোস্টাল সিস্টেম এটা এলো। বার্থ অফ ইন্ডো-অ্যাংলিয়ান লিটারেচার, ইন্ডিয়ানসরা কিন্তু প্রথমে পড়তে শিখলো, বলতে শিখলো এবং ইংলিশকে বুঝতে শিখলো, তারপরে ইংলিশে লেখা শুরু করলো। ইন্ডিয়ান রাইটিং এটা কিন্তু প্র্যাকটিক্যাল প্রোজ থেকে পোয়েট্রি, ড্রামা অ্যান্ড অ্যাম্বিশিয়াস লিটারি ওয়ার্কস এইভাবে কিন্তু ডেভেলপ করছে। ইন্ডো অ্যাংলিয়ান ল্যাঙ্গুয়েজ এটা এমার্জ হয়েছিল একটা কিসের পার্ট হিসাবে, একটা ব্রডার ইন্ডিয়ান লিটারি রেনেসার পার্ট হিসাবে। বেঙ্গলি লিটারেচার এই রেনেসা কিন্তু লেড করেছিল। ইংলিশ লিটারেচার ইনফ্লুয়েন্স করেছিল কাদের, কোন কোন ল্যাঙ্গুয়েজকে, বেঙ্গলি, মারাঠি, তেলুগু, তামিল, গুজরাটি অ্যান্ড আদার যে ইন্ডিয়ান লিটারেচার সেগুলোকে। অনেক ইন্ডিয়ান রাইটাররা বাইলিঙ্গুয়াল মানে ইংলিশও লিখতো, নিজের নেটিভ ল্যাঙ্গুয়েজও লিখতো। এবার চলেছে রামমোহন রয় অ্যান্ড লাইফ। 1774 সালে তার জন্ম, তিনি মারা গেছিলেন 1833-তে ব্রিস্টল, ইংল্যান্ডে। তিনি ইন্ডিয়ান যে কালচার এবং যে ইংলিশ যে কালচার, যে ল্যাঙ্গুয়েজ বা এডুকেশনের তার একটা ইম্পর্ট্যান্ট ব্রিজ হিসেবে কাজ করছিলেন। তিনি উডফোর্ড এবং ডিগবি এদের আন্ডারে কিন্তু কাজও করেছিলেন। এই যে ডিগবির সঙ্গে যে তার যে অ্যাসোসিয়েশন ছিল এটা তাকে হেল্প করেছিল ইংলিশকে পারফেক্ট করতে। তিনি কলকাতায় এসেছিলেন 1814-এ এবং সেখানে এসে আত্মীয় সভা স্থাপন করেন। রামমোহন রয় অ্যাজ এ রিফর্মার, তিনি সুপারস্টিশন, ইগনোরেন্স, সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস, রিলিজিয়াস প্রিজুডিস এই বিরুদ্ধে কিন্তু লড়াই করেছিলেন। তিনি যে ন্যারো মাইন্ডেড যে হিন্দু এবং ন্যারো মাইন্ডেড যে খ্রিস্টিয়ান তাদের যে অর্থোডক্সি বা গোড়ামো সেটাকে কিন্তু ক্রিটিসাইজ করেছিলেন। তিনি জার্নালিজমকে ইনস্ট্রুমেন্ট হিসাবে ইউজ করেছেন সোশ্যাল রিফর্মের। এবং তিনি কোন পত্রিকায় স্থাপন করেছিলেন, একটা উইকলি নিউজ পেপার সংবাদ কৌমুদী। রিলিজিয়াস আইডিয়াস, রামমোহন রয় ওয়াজ ডিপলি রিলিজিয়াস, তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে প্রত্যেকটা ধর্ম কিন্তু বা ফিলসফি সেম জিনিসের কথাই বলে। তিনি এক্সেসিভ ডগমা, রিচুয়াল এবং রিলিজিয়াস প্রিজুডিস এটাকে অপোজ করেছিলেন। তিনি ব্রাহ্ম সমাজ স্থাপন করেন। তিনি এমফাসাইজ করেছিলেন ওয়ান সুপ্রিম সোল বা পরম ব্রহ্ম সেটাকে। সোশ্যাল রিফর্ম, তিনি একজন গ্রেট হিউম্যানিটেরিয়ান ছিলেন। তার মেজর সোশ্যাল কনসার্ন কি ছিল, কন্ডিশন অফ ওমেন। তিনি অপোজ করেছিলেন সতীদাহ প্রথা। রামমোহন রয় প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং এই সামাজিক সংস্কারটা করেছিলেন। তিনি ওয়ার্ক করেছিলেন কিসের জন্য, কাদের জন্য, ওমেন রাইটস, ফ্রিডম অফ প্রেস, রিলিজিয়াস টলারেন্স এবং ইমপ্রুভমেন্ট অফ দ্য কন্ডিশন অফ পিজেন্টস আর জুডিশিয়াল রেভিনিউ সিস্টেমের ইমপ্রুভমেন্টের জন্য। পলিটিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল আইডিয়াস, তিনি ইন্ডিয়াকে চাইছিলেন যেন ইন্ডিয়া একটা মডার্ন অ্যান্ড প্রগ্রেসিভ নেশনে পরিণত হয়। তিনি ইন্ডিয়ান ট্র্যাডিশনকে ত্যাগ করতে বলেননি। তার উদ্দেশ্য ছিল ইন্ডিয়ান ট্র্যাডিশনাল স্ট্রেংথ প্লাস ওয়েস্টার্ন যে সাইন্টিফিক নলেজ এটার কম্বিনেশনের দ্বারা একটা উন্নত ইন্ডিয়া বা মডার্ন ইন্ডিয়া প্রতিষ্ঠিত করার চেষ্টা। রামমোহন রয় অ্যান্ড মডার্ন ইন্ডিয়া, হি ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য ফার্স্ট ইন গ্রেট বিল্ডার্স অফ মডার্ন ইন্ডিয়া। ওই জন্য তাকে ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাও বলা হয়ে থাকে। হি ইজ কনসিডার ফার্স্ট মেজর ইন্ডিয়ান মাস্টার অফ ইংলিশ প্রোজ। তিনি ফার্স্ট যে ইংলিশ প্রজ সেই প্রজের মাস্টার হিসেবে তাকে ধরা হয়। এবার রামমোহন রয় অ্যান্ড ইংল্যান্ড, তিনি 1831 থেকে 1833 মধ্যে ইংল্যান্ড ভিজিট করছিলেন। তিনি একটা ব্রিফ অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ করেছিলেন অন্যান্যদের রিকোয়েস্টে। এই যে তার যে অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং এটা হেল্প করেছিল একটা ট্র্যাডিশন যেটা পরবর্তীকালে বিভিন্ন ইন্ডিয়ান লিডার্সরা ফলো করতেন, যেমন মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহেরু, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রাজেন্দ্র প্রসাদ অ্যান্ড এম আর জয়কার। এবার আর্লি ইন্ডো অ্যাংলিয়ান রাইটার্স কারা ছিলেন, প্রি মেকেলে রাইটার্স হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, কাশীপ্রসাদ ঘোষ, হাসান আলী, পি রাজাগোপাল, মোহনলাল এবং এদেরই কিন্তু পরে এসেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এবার ডিরোজিও তার ফাদার একজন পর্তুগিজ ছিলেন, মাদার ছিলেন ইন্ডিয়ান। তিনি ইংলিশ পোয়েট্রি কিন্তু আর্লি এজে লেখা শুরু করেছিলেন। 18 বছর বয়সে তিনি হিন্দু কলেজে ইংলিশ লিটারেচারে কিন্তু টিচার হয়ে গেছিলেন।
তিনি একজন পোয়েটও ছিলেন এবং পোয়েট্রির টিচারও ছিলেন। তিনি ইন্ডিয়া, তার নেচার, তার স্টুডেন্ট সবাইকে কিন্তু ভালোবাসতেন। তিনি পরে জার্নালিজমেও কাজ করেছিলেন এবং 1831 কলেরায় 22 বছর বয়সে তিনি মারা যান। তার পোয়েট্রি কিন্তু ইংলিশ রোম্যান্টিক পোয়েট স্পেশালি বাইরনের দ্বারা ইনফ্লুয়েন্স ছিল। তার যে শর্টার লিরিক্স এগুলো অনেক সেন্সুয়াস অ্যান্ড এক্সপ্রেসিভ ছিল। দ্য মেজর ন্যারেটিভ পোয়েম কি ছিল? দ্য ফকির অফ জাঙ্গিরা। এটা ডিল করে ট্রাজিক লাইফ অফ নলিনী, এটা ইম্পর্টেন্ট, এ ব্রাহ্মণ উইডো এর সম্পর্কে। ডিরোজিওকে অফেন প্রায়শই জন কিটসের সঙ্গে কম্পেয়ার করা হয়। কেন? কারণ দুজনেই ইয়াং এজে মারা গেছিলেন। এবার চলেছে মাইকেল মধুসূদন দত্ত। হিন্দু হিসেবে জন্মেছেন, পরে খ্রিস্টানিতে কনভার্ট হয়ে গেছিলেন। মাদ্রাসে ইংলিশ নিউজ পেপারের জন্য কাজ করেছিলেন। ইউরোপিয়ান ওমেনকে তিনি বিয়ে করেছিলেন এবং ইংল্যান্ডে গেছিলেন, সেখানে বার কাউন্সিল যেটা মানে ল এর জন্য কিন্তু স্টাডি করেছিলেন। তার গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ইন বেঙ্গলি এপিক কি ছিল? মেঘনাদ বধ কাব্য। তাছাড়া তিনি কিন্তু এক্সপেরিমেন্ট করেছেন ইংলিশ প্রজ, ইংলিশ পোয়েট্রি, ড্রামা এগুলো নিয়ে। তার একটা বেস্ট রাইটিং কি ছিল? দ্য ক্যাপটিভ লেডি। এটা একটা ন্যারেটিভ পোয়েম ছিল। এটা পাবলিশ হয়েছিল 1849-এ এবং এটা ইনফ্লুয়েন্স হয়েছিল ইংলিশ রোম্যান্টিক পোয়েটস যেমন স্পেশালি বাইরনের দ্বারা। ডিরোজিওর লেখা যে দ্য ফকির অফ জাঙ্গিরা, এটা কিন্তু যেমন রোম্যান্টিক আর ন্যারেটিভ এলিমেন্টস ফলো করে, এই ক্যাপটিভ লেডির মধ্যেও কিন্তু এটা পাওয়া যায়। এবার চলে আসি কাশীপ্রসাদ ঘোষ। তিনি হিন্দু কলেজে পড়াশোনা করেছিলেন এবং তিনি পাবলিশ করেছিলেন দ্য শেয়ার অ্যান্ড দ্য আদার পোয়েমস 1830-তে। তিনি ফার্স্ট ইন্ডিয়ান ছিলেন যিনি ইংলিশ ভার্সের একটা রেগুলার ভলিউম পাবলিশ করেছিলেন। তাছাড়া তিনি আরো এডিট করেছিলেন হিন্দু ইন্টেলিজেন্স। তার পোয়েট্রি ক্যারেক্টারিস্টিক্স কেমন ছিল? এটা ছিল ডেরিভেটিভ, ইমিটেটিভ, কনভেনশনাল অ্যান্ড মোরালিস্টিক। যদিও ওকেশনাল প্যাসেজেস এটা কি দেখায়? অরিজিনালিটি অ্যান্ড পোয়েটিক বিউটি এটা দেখায়। তাহলে ওভারঅল সিগনিফিকেন্স কি ছিল? এই যে ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট এই দুটোর যে মিটিং হচ্ছে, এটা একটা হিস্টোরিক্যাল কন্ডিশন ক্রিয়েট করেছিল ইন্ডো অ্যাংলিয়ান লিটারেচারের জন্য। ওয়েস্টার্ন এডুকেশন, প্রিন্টিং, জার্নালিজম, মডার্ন সায়েন্স এটা স্টিমুলেট করেছিল ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল অ্যাওয়াকেনিংকে। রাজা রামমোহন রয় তিনি বিগিনিং হিসেবে দাঁড়িয়ে আছেন, তার সাথে সাথে কাজ চলছেন ডিরোজিও, কাশীপ্রসাদ ঘোষ, মাইকেল মধুসূদন দত্ত। এরা যে ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ এটা ফার্স্ট ফেজের ডমিনেন্ট রাইটার্স। এবং এই যে ইন্ডো অ্যাংলিয়ান লিটারেচার এটা কিন্তু পরবর্তীকালে একটা এমার্জ হয়ে গেছিল কিসের সঙ্গে? দ্য লার্জার ইন্ডিয়ান রেনেসা অ্যান্ড দ্য রিজেনারেশন অফ মডার্ন ইন্ডিয়া, এই পিরিয়ডের সঙ্গে। তাহলে আজকে ভিডিওটা এটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।